ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দুই বিচারপতির দ্বন্দ্বে নয়া মোড়। প্রাথমিকের মামলায় বিচারপতি বদল। বিচারপতি গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলা সরল। এবার প্রাথমিকের মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টে দুই বিচারপতির সংঘাতে নয়া মোড়, দুই বিচারপতির বিচার্য বিষয় বদল। সরাসরি চলে যাব, অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, একদিকে আমরা দেখলাম যে একটা মামলা থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন, অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকেও সরল মামলা। এই দুই মামলার ক্ষেত্রেই ভবিষ্যৎ কি জানতে চাইবো। দেখো, মামলার ভবিষ্যৎ অন্য একটা ডিভিশন বেঞ্চ নির্দিষ্টভাবেই তৈরি হবে এবং সেই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং বিচারের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে তার রায় বেরোবে। কাজেই হয়তো আর কিছুটা সময় লাগবে। বিচারপতি সৌমেন সেন যেভাবে মামলা ছাড়লেন এবং এই মামলাটা প্রায় ৮০% বা ৯০% কাছাকাছি অন্তত মামলাকারীরা দাবি করছেন শুনানি প্রায় শেষের দিকে ছিল। কাজেই সেই অবস্থায় উচ্চ প্রাথমিক যেখানে কাউন্সিলিং হয়ে গিয়েছিল প্রায় ১৪,০০০ শূন্যপদ, তার মধ্যে প্রায় ১৩,৫০০ নিয়োগ প্রক্রিয়া করা এই মুহূর্তেই সম্ভব হয়ে গেছিল। এমনকি প্রায় ৮,৫০০ থেকে ৯,০০০ মতো স্কুল বাছাই হয়ে গিয়েছিল কোন স্কুলে কোন প্রার্থী চাকরি করবেন। সেই অবস্থায় যে মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ ছিল শুধুমাত্র নিয়োগ করা যাবে না, কিন্তু কাউন্সিলিং করে তার একটা টেন্টেটিভ একটা মেরিট লিস্ট তারা তৈরি করে রেখেছিল, একটা নিয়োগ তালিকা তারা তৈরি করে রেখেছিল। এই অবস্থায় ডিভিশন বেঞ্চ বদল করা মানে কিছুটা হলো সময় নষ্ট হলো, এটা বলছেন অনেক আইনজীবী। একই সঙ্গে চাকরি প্রার্থীরাও হতাশ, তাই তারা আজ বিক্ষোভেও সামিল হয়েছিলেন। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরে যাওয়া, আমরা যদি দেখি ২৪ এবং ২৫শে জানুয়ারি ২০২৪ অর্থাৎ ২০২৪ সালের এই দুটো জানুয়ারি মাসের দিন কলকাতা হাইকোর্টের ইতিহাসে একটা অন্যতম বিবেচ্য দিন হিসেবে বিবেচিত হবে। কারণ হচ্ছে ইতিহাসে স্মরণকালে তো নয়ই, কলকাতা হাইকোর্টের ইতিহাসে এ ধরনের ঘটনা হয়নি। এক এজলাসে বসে আর এক এজলাসের বিচারপতিকে আক্রমণ এবং সেক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ আসছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে এর আগে আমরা দেখেছিলাম ২৫শে জানুয়ারি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপিল মামলা সরে গিয়েছিল এবং আজ দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে প্রাথমিকের শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সেটাও সরে গেল, অর্থাৎ বিচার্য বিষয় বদল হলো। বিচারপতি রাজাশেখর মান্থা এখন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানি করবেন। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যেগুলো কার্যত দিকপাল বলা যায় বা অত্যন্ত সেলিব্রেটেড বলি আমরা, যেগুলো জাজমেন্ট হয়ে আছে, সেই মামলাগুলোর অধিকাংশই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হার্ড ইন পার্ট, অর্থাৎ তিনি তার কাছেই রেখে দিয়েছেন মামলাগুলো নিষ্পত্তি করা পর্যন্ত। কাজেই এই জায়গাতে এসএসসি ৪টে মামলা, প্রাথমিকের ওএমআর সংক্রান্ত মামলা, এগুলো কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর নির্ভর করছে তিনি সেই মামলা ছাড়বেন কিনা, কারণ তিনি সেই মামলার প্রায় অনেকটা করেছেন। কাজেই সেই মামলাগুলো কিন্তু এখন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে যাচ্ছে না কলকাতা হাইকোর্টের রীতি রেওয়াজ বা রিট রুল অনুযায়ী। কাজেই প্রাথমিকের মামলা যেগুলি ছিল সেগুলি সরে গেল। এখন দেখার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের যে ডিটারমিনেশন ছিল লেবার এবং আমরা বলছি ইন্ডাস্ট্রি, এই অর্থাৎ শ্রম এবং শিল্প সংক্রান্ত মামলাগুলি, সেই মামলাগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এখন বিচারের কাজ শুরু হবে। অন্যদিকে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে উচ্চ প্রাথমিক মামলাটা এখন কোথায় যায় আমরা একটা সূত্র মারফত জানতে পারছি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে কাল সকালে এটা মেনশন হতে পারে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলাটি, এবং সেক্ষেত্রে দ্রুত শুনানির আবেদনও রাখা হবে ওই বেঞ্চে, আমরা সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে তুমি যেমনটা বললে, বিচারপতিদের যে দ্বন্দ্ব বা দ্বৈরথ, সেই দ্বৈরথে ডিভিশন বেঞ্চের বিচার্য বিষয় বদলের পর এবার একক বেঞ্চের বিচার্য বিষয় বদল হলো। মাস্টার ব্যারিস্টার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত যে এই বেনজির একটা পরিস্থিতি, বিরল যে একটা ঘটনা, সেই ঘটনার একটা বিষয় জানতে চাইবো যে সংঘাতের কারণেই কি এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, আইনজীবীদের অধিকাংশই বলছেন ২০২৪ সালের ২৪ এবং ২৫শে জানুয়ারি এই দিনটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা দিন বা দুটো দিন। এই দুটো দিনের ঘটনাক্রম, একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, তার ফল সুদূর প্রসারী এবং সেই সুদূর প্রসারী ফলের একটা প্রভাব আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণীত হস্তক্ষেপ, বিশেষ বেঞ্চ গঠন এবং সেই বিশেষ বেঞ্চ গঠনের পর প্রথমেই আমরা দেখেছিলাম বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে মামলা সরছে, শিক্ষা সংক্রান্ত আপিল মামলা আজ সরে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায় বেঞ্চ থেকে। আইনজীবীদের অধিকাংশ কিন্তু এই জায়গায় একমত, বিচারপতিদের মধ্যে যে
বেনজির একটা ঘটনা ঘটেছিল, বিচারপতি বনাম বিচারপতি অনেকে বলছেন, বা এই বেনজির সংঘাতের পরিস্থিতি দেখা গেছিল, তারই এটা ফল বলে আইনজীবীদের অধিকাংশ বলছেন। যদিও একাংশ বলছেন যে এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পারেন, যেহেতু তিনি মাস্টার অফ রোস্টার, প্রশাসনিক প্রধান, তার এই ক্ষমতা রয়েছে কোন বিচারপতি কোন মামলার বিচার করবেন তিনি সেটা নির্ধারণ করতে পারেন। কিন্তু এমন একটা কাকতালীয়ভাবে এমন একটা মুহূর্তে হয়ে গেছে সেটা, তাতে কিন্তু ওই প্রথমে যে অংশের কথা বললাম আইনজীবীদের, তাদের যুক্তিটাই অনেকটা বেশি সঠিক বলে মনে হচ্ছে। বেশ অর্ণব, যাদবপুরের স্বপ্নদ্বীপের কথা নিশ্চয়ই এখনো প্রত্যেকের মনে দগদগ করছে। এরই মধ্যে ফের যাদবপুরের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, বিশেষ ক্ষমতা সম্পন্ন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, আর এতেই প্রশ্ন উঠে যাচ্ছে, একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে, এবং বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু যাদবপুরের ছাত্রীর, বিশেষভাবে বিশেষ ক্ষমতা সম্পন্ন ছাত্রীর মৃত্যু। যাদবপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে একাধিক অভিযোগ পরিবারের, আর বিশেষভাবে সক্ষম ছাত্রীর মৃত্যুতে অভিযোগ দায়ের হয়েছে। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে, রকির সঙ্গে কথা বলবো। রকি, পরিবারের ঠিক কি অভিযোগ? ওই যে ছাত্রী, সেই ছাত্রী কি পরিবারকে কিছু জানিয়েছিল আগে? তমশ্রী মালবাজারের বাসিন্দা, সে কিন্তু পড়াশোনা করতে যাদবপুরে গিয়েছিলেন এবং তিনি কিন্তু সেখানে ইংলিশ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি 16 তারিখে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে আসেন এবং 18 তারিখে কিন্তু তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি বিশেষভাবে সক্ষম ছিলেন। তার পরিবারের অভিযোগ যে সেখানকার দুজন পড়ুয়া তাকে কিন্তু উত্ত্যক্ত করত, শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাতে, এমনকি তাকে মাদক খাইয়ে দেওয়ার মতো চেষ্টাও করেছিল তার সঙ্গে। এমনকি তাকে নানানভাবে ফোনে হুমকি দেওয়া হতো এবং যার ফলে তিনি বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, যার ফলেই কিন্তু তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু মালবাজার থানায় পরিবার তরফ থেকে দুজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি যাদবপুর ইউনিভার্সিটিতেও কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো প্রশ্ন মুখে পড়ে গিয়েছে যাদবপুর ইউনিভার্সিটির, সেখানে যে যারা পড়ুয়া থাকেন তাদের নিরাপত্তা নিয়ে, কারণ বারংবার কিন্তু যাদবপুরে একের পর এক ঘটনায় কিন্তু প্রশ্নের মুখে উঠে আসছে তাদের নিরাপত্তা। কারণ ছাত্ররা যারা বাইরের থেকে পড়তে যান তাদের নিরাপত্তা কোথায়, যেখানে র্যাগিং এর মতো ঘটনা ঘটছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। তারা দাবি জানিয়েছে অভিযুক্তদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবার এবং সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। আমার পাশে দাঁড়িয়ে একটু যদি সহযোগিতা করতে পারেন, প্রশাসনিক লেভেলে একটু চাপ সৃষ্টি করুন যাতে তারা এই ব্যাপারটা নিয়ে দ্রুত এগিয়ে যায়, আর যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নেয়। সবার তো আর সহ্যের একরকম ইসে থাকে না। আমার মেয়ে সহ্য করতে পারেনি, মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই আজকে ওকে অকালে আমাদের হারাতে হলো। আমরা চাই এই দুজন যে নাম অভিযুক্ত দেওয়া হয়েছে, সুরজ ঝা আর পাপ্পু সিং গান্ধী বলে যে ছেলেটি অভিযুক্ত আছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। বেশ কিছুদিন আগেই জানিয়েছে এটা মোবাইল মারফতেই ওকে নানা রকম টর্চারিং করতো। যাদবপুরের ছাত্রী রেনেসা দাসের অস্বাভাবিক মৃত্যু, আর এরপরই তড়িঘড়ি বৈঠকে যাদবপুরের সহ উপাচার্য ও রেজিস্ট্রার। কি পদক্ষেপ, কি বলছে যাদবপুর কর্তৃপক্ষ? সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, যাদবপুর ইউনিভার্সিটি সেই কর্তৃপক্ষ তারা কি বলছেন? দেখো, তোমারও তো মনে আছে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটে, র্যাগিংয়ের কারণে সেই পড়ুয়ার মৃত্যুর ঘটনা হয়, তেমনটাই বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়। তারপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাউন্সিলিং করা থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। বিশেষত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন কাউন্সিলিং করার কথা বলেছিলেন, মনস্তত্ত্ববিদদের নিয়ে ছাত্রছাত্রীদের তারা কাউন্সিলিং করাবেন, একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আদৌ কি সেই পদক্ষেপগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছিল? অন্তত আজকের এই অভিযোগ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। ছাত্রীটির পরিবারের তরফে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, এবং যে অভিযোগ আনা হয়েছে তা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং স্কোয়াড থেকে শুরু
শুরু করে একাধিক যে পরিদর্শক দল থাকে তারা এই জায়গায় দাঁড়িয়ে কি পদক্ষেপ নিল প্রথম বর্ষের বেশ। পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামীকাল সব বিভাগীয় প্রধানদের ডাকা হয়েছে মূলত এই ঘটনার প্রেক্ষিতে কি পদক্ষেপ নেবে তা সিদ্ধান্ত নেওয়ার বেশ, জন্য। আমাদেরও নজর থাকবে। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা। এটা যেহেতু ইউনিভার্সিটি প্রেমিসেসের মধ্যে হয়নি, তার বাড়িতে জলপাইগুড়িতে হয়েছে, সেখানে আমরা আইনত কতটা কি করতে পারি না পারি দুশ্চিন্তার বিষয় যে আমাদের হাতে তো সে অর্থে কোনো ক্লু নেই। আমরা অভিযোগ পাচ্ছি, কালকে মিটিংয়ের মাধ্যমে আমরা যে ইনকোয়ারি কমিটি গঠন করব এবং সেই ইনকোয়ারি কমিটি রিপোর্ট আমরা জনসমক্ষে পরবর্তীকালে নিয়ে আসবো। স্বাস্থ্যের অসুবিধে হচ্ছিল, কিছু সমস্যা হচ্ছিল, সেই বিষয়গুলো যদি আমরা আগে জানতে পারতাম তাহলে আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করা বা ইত্যাদি করতে পারতাম। এটা একটা और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। किसी के ग्रिप में दम नहीं है क्या? अरे माई बाबू, यहाँ वो हेलीकॉप्टर शॉट नहीं चलेगा। आज भी छक्का मारो ना। इतना कॉन्फिडेंस। बेहतरीन मुकाबले की शुरुआत और ये धोनी ने बदली ग्रिप। गुरुजी हैरान और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ইডেন রিয়েলটি নিয়ে এলো সোলারিস শালিমার এসপ্লেনেড থেকে মাত্র 15 মিনিট। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 12 ফেব্রুয়ারি। প্রায়োরিটি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 28 জানুয়ারি। সোলারিস শালিমার, এইবার শেষবার। 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকা, মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। এই বন্ধনে কোনো বিশ্বাস নেই, ভালোবাসাও নেই, শুধু একটা শর্ত। আপনার শর্তে এই বিয়েতে আমি রাজি হয়েছি। এবার মুখার্জি পরিবারের সব ব্যবসার কাগজ আর বাড়ির দলিল আমাকে দিন। আকাশ কুসুম প্রতিদিন সন্ধ্যে 7:30টায় সান বাংলায়। अच्छा, I'll call you back later. सड़क सुरक्षा अभियान, संवेदना का सफर। सुरक्षित रहेंगे। মোদী সরকারের গ্যারান্টি, প্রত্যেকের নিজের পাকা বাড়ির স্বপ্ন পূর্ণ হবে। 4 কোটি পাকা বাড়ি নির্মাণ, আমাদের সংকল্প উন্নত ভারত। নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড 4 ডিজিটে। হ্যাঁ, 4 ডিজিটে প্রথম পুরস্কার 2.5 কোটি। টিকিট 500 টাকা। ড্র 3রা ফেব্রুয়ারি। প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিটের মধ্যে। ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারিতে 2.5 কোটি জিতেছেন নবকুমার মণ্ডল। আপনি কি পরের কোটিপতি? সাউথ ইস্ট কেমিক্যালস এর সুপার পাওয়ার ডিটারজেন্ট। সুপার পাওয়ার ডিটারজেন্ট, রং থাক দাগ যাক।
অন্যান্য দেশের সাথে ব্যবসা করার ক্ষেত্রে ইম্পোর্ট ও এক্সপোর্ট একটি বড় ভূমিকা পালন করে। এই শিল্পে রেভলিউশনারি পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্প, যার মধ্যে শিপিং সেক্টরকে শক্তিশালী করতে নতুন নতুন ওয়াটারওয়েজ ও পোর্টসের নির্মাণ করা হয়েছে। দেশে ট্যুরিজমকে উৎসাহিত করার জন্য শুরু হয়েছে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ এমভি গঙ্গা ভিলাসের। লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা এই প্রকল্পটি ট্রেড এক্সপেন্সেসেও বিপুল সাশ্রয় করিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টাগুলির জন্য আজ অনেক দেশ ভারতের সাথে বাণিজ্যের জন্য তাদের হাত বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আমাদের ইকোনমিও দ্রুত এগিয়ে চলেছে। এই বন্ধনে কোনো বিশ্বাস নেই, ভালোবাসাও নেই, শুধু একটা শর্ত। আপনার শর্তে এই বিয়েতে আমি রাজি হয়েছি। এবার মুখার্জি পরিবারের সব ব্যবসার কাগজ আর বাড়ির দলিল আমাকে দিন। আকাশ কুসুম প্রতিদিন সন্ধ্যে 7:30টায় সান বাংলায়। ইডেন রিয়েলটি নিয়ে এলো সোলারিস শালেমার এসপ্লেনেড থেকে মাত্র 15 মিনিট। 2 BHK ফ্ল্যাট মাত্র 27,95,000 টাকা থেকে আর 3 BHK ফ্ল্যাট মাত্র 42,70,000 টাকা থেকে শুরু। সোলারিস শালিমার এইবার শেষবার। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মালদাতেও মমতার বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বদল। মালদায় কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, মালদাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বদল। মালদায় কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, আবার কালই মালদায় রাহুলের ন্যায়যাত্রা রয়েছে। এটি বিস্তারিত জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত খবর, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় রোড শো করতে চলেছেন। মালদার পুলিশ লাইন মোড় থেকে সভাস্থল পর্যন্ত, অর্থাৎ যেখানে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন, সেই সভাস্থল পর্যন্ত রোড শো করবেন। ইতিমধ্যেই সেই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি। আগামীকাল সকাল 11:30টার পর এই রোড শো হবে। এবং যেটা তোমাকে জানিয়ে রাখি, আগামীকালই মালদায় ন্যায়যাত্রা কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা কর্মসূচি রয়েছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও আগামীকাল মালদায় রোড শো করতে চলেছেন। পুলিশ লাইন মোড় থেকে সভাস্থল পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আগামীকাল সকালবেলায় বালুরঘাট থেকে হেলিকপ্টারে করে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন মালদার পুলিশ লাইন হেলিপ্যাডে এবং সেখান থেকেই তিনি রোড শো শুরু করবেন। ফলত রাহুল গান্ধীর আগামীকালই মালদায় ন্যায়যাত্রা কর্মসূচি রয়েছে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ও মালদায় রোড শো করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই সূচি বদল করলেন, যা নিঃসন্দেহে রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত মালদার রাজনীতির ক্ষেত্রে এই রোড শোকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামীকাল সকাল 11:30টা থেকে এই রোড শো হবে মালদায়, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ। পাশাপাশি আজ দিনভর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক কর্মসূচি নেন, রোড শো, জনসংযোগ সভা করেন তিনি। মমতার নজরে 2 দিনাজপুর, লক্ষ্য, রায়গঞ্জ ও বালুরঘাট আসন। লোকসভার আগে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, 2019-এর লোকসভা এবং 2021-এর বিধানসভা ফলের নিরিখে 24-এর ভোটের আগে এই জনসংযোগ, এই যে মিছিল, এই যে রোড শো কতটা তাৎপর্যপূর্ণ 24-এর লোকসভা নির্বাচনের আগে? দেখো, অবশ্যই 24-এর লোকসভার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে দুটি দিনাজপুরের ক্ষেত্রে 2019-এ যে ফল ছিল,
বদল হতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা সংখ্যাগরিষ্ঠতার জায়গাতে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচনী প্রচারে যে ইস্যুগুলোকে তৈরি করা হয়েছিল সেগুলো মানুষের কাছে তারা আরো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে। সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি দলনেত্রী, তিনি যখন রাস্তাতে হাঁটছেন, লোকের সাথে কথা বলছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্থানীয় নেতা যারা রয়েছেন তাদের মধ্যেও কার্যত এই জায়গাটা তৈরি হচ্ছে যে তাদেরকেও এখন থেকে ঘরে বসে থাকলে চলবে না, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এখন থেকে নেমে পড়তে হবে। দ্বিতীয়ত দুটি জায়গাতে তিনি যে সভা করেছেন সেখানে সভা করে আসলে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তার নেতৃত্বাধীন সরকারের তরফ থেকে যে প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছিল সেই প্রকল্পের সুবিধা সকল স্তরের মানুষের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা কোনো ধর্ম রাজনীতির রাস্তাতে তারা যাবেন না, পরিষেবামূলক অনুষ্ঠান বা পরিষেবামূলক যে কর্মসূচি সেগুলোকে সামনে মানুষের কাছে তারা যাবেন। ফলে এই দুই দিনাজপুরের ক্ষেত্রে যদি ভোট দেখতে হয় তাহলে হচ্ছে প্রান্তিক মানুষজন, রাজবংশী, আদিবাসী ভোটের একটা ফ্যাক্টর অবশ্যই রয়েছে এবং তাদের জন্যই বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা বা রাজনৈতিকভাবে প্রচারের ক্ষেত্রে অবশ্যই তাৎপর্য থাকলো আজকে দিনভর এই তিনটে রাজনৈতিক মিছিল যাকে বলা হচ্ছে এবং একই সঙ্গে হচ্ছে দুটি প্রশাসনিক সভা। বেশ। আর কেন্দ্রীয় বাজেট নিয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দিলেও বিজেপি কিছুই দেবে না, তৃণমূল সরকার সবকিছু দেবে। রায়গঞ্জের সভা থেকে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার কিন্তু ওদের বাজেট হবে না, আমাদের হবে। ইলেকশন ইয়ারে ভোট অন অ্যাকাউন্ট হয়, তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে, হাম চাউল দেंगे, हम टाका देंगे, फिर 15 लाख रुपया करके देंगे, और चुनाव चला जाने का बाद वो लोग ही चला जाएंगे, तो देंगे कैसे? हम लोग तो रहेंगे, हम लोग तो देंगे, हमारा देना तो चालू है, हमारा देना चालू रहेगा। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখি। বিয়ের বাজারেও ইডির দর কেন বলছি, কারণ ইতিমধ্যে ইডি অফিসারের সঙ্গে বিয়ের প্রস্তুতি তুঙ্গে কার্ড ছাপানো হয়ে গেছে, নিমন্ত্রণ হয়ে গেছে। ঠিক সে সময় সন্দেহ মেয়ের বাড়ি থেকে এবং সন্দেহ হওয়াতেই ভুয়ো ইডি অফিসার ধরা পড়লো। বিয়ের আগেই ধরা পড়লো ভুয়ো ইডি অফিসার। যে ছবি আপনারা দেখছেন, হাত পা বেঁধে ইডি অফিসেই আনা হলো অভিযুক্ত, অর্থাৎ ভুয়ো ইডি অফিসারকে সেখানেই মারধর করা হয়। ইডি অফিসের সামনে বেধড়ক মার অভিযুক্তকে। উনি বলেছে এখানকার ইডির দপ্তরে কাজ করি আমি, টাকা পয়সা নিয়েছে, আমার বোন আমার দিদিকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম প্ররোচনা করেছে, বলেছে আমার ল্যাপটপ বিক্রি করে দিচ্ছি, আমার ব্লাড প্রেসার হাই, আমার সুগার হাই, কি বলে রেডে বেরোই আমরা, এসব বলে আমরা ল্যাপটপ বেচে দেবো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, ওরা আমি কিছু করিনি, ওরা মামিরে আমাকে এনেছে। কার্ডটা ঝোলানো রয়েছে সেটা ইডির কার্ড। হ্যাঁ, ইডি কার্ড ওরা ঝুলিয়ে দিয়েছে আমাকে। আমরা এটা আমরা বানিয়েছি। নাম সেখানে লেখা ছিল। কে ঝুলিয়েছে? কে ঝুলিয়েছে? না না না, আপনার নাম সেখানে কে ঝুলিয়েছে? এবার দেবদার একটা ছবি দেখাবো আপনাদের। খালে ভাসছে সরকারি বোট। হ্যাঁ, সরকারি বোট জলে ভাসছে, যে ছবি আপনারা দেখছেন। খবর সম্প্রচারের পরেও ক্যানেলের জলে সরকারি বোট। রাতের অন্ধকারে বোট পড়ে ক্যানেলের জলে, পাল্টা গ্রামবাসীদের বিক্ষোভ। ডেবরায় এই জায়গা নিয়ে কাটছে না জট। কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটালো? এলাকায় প্রমোটিং এর অভিযোগ স্থানীয়দের। সরকারিভাবে চাই স্বচ্ছ সিদ্ধান্ত, দাবি স্থানীয়দের। ওইটা তো আমাদের শ্মশান, আমরা মানে ছোট থেকেই দেখতেছি, আমাদের তো এখানেই সব কিছু দাও। এখানে কেউ মারা গেলে আমরা ওইখানকেই নিয়ে যাই। কিন্তু কালকে নিয়ে গেলাম, কালকে আমাদের যে দেখি শ্মশানের উপরে মানে ভিত খোলা হয়ে গেছে। হাই টেনশন লাইনের উপরে আমাদের চুল্লি হয় বলে আমাদেরকে চুল্লি করতে দিল না। তাহলে ওইখানে ওই নিচেই কি করে বাড়ি হয়, সেটা পারমিশনটা কি করে হলো? কিছুদিন আগে দেখলাম, 2-4 দিন আগে, যে একটা ওখানে বোর মারা ছিল, সরকারি বোর, মাননীয় মুখ্যমন্ত্রীর। সে বোর্ডটাও নেই, সে বোর্ডটা ছেঁড়া হয়ে ক্যানেলের মধ্যে পড়ে আছে। এবারে যদি জায়গার মালিক তার যদি রায়ের জায়গা হয়ে থাকে, সেই জায়গা যদি ডিমার্কেশন হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে বাড়ি করবে। হাই টেনশনের লাইনের নিচে বাড়ি, সেটা কিভাবে কি হয়? অভিযোগ এখনো আসেনি, আমাদের মাধ্যমেই তিনি জেনেছেন। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তপন কুমার প্রধান, ভূমি কর্মাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের। এখন অব্দি আমার কাছে সেরকম কোনো অভিযোগ প্রপারলি আসেনি। যদি অভিযোগ পেলে বা যেহেতু আপনি আমাকে এটা খোঁজ দিলেন, আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ নিশ্চয়ই করবো, চর্চা করবো। আগেই বলেছিলাম শুধু আমরাই খবর পাই। হ্যাঁ, ঠিক তাই। দিনের বেলাতে, হ্যাঁ একেবারে দিনের আলোতে বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গল থেকে গাছ কেটে নদীতে ভাসিয়ে পাচার হচ্ছে। দেখুন কিভাবে পাচার হচ্ছে। নামটা দেখতে হবে।
ছবিটা দেখতে হবে, মুখটা দেখতে হবে। 31 জাতীয় সড়কের কাছে ডিমা নদী দিয়ে এভাবেই দিনের পর দিন গাছ কেটে পাচার হচ্ছে। কোথায় বন দফতরের নিরাপত্তা, কোথায় বনকর্মীদের টহল? পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। যে রেঞ্জে হয়েছে ব্যাপারটা, তো ওনাদের রেঞ্জ অফিসে একটা ইনস্ট্রাকশন দিয়েছি। ওনারা আজকেই সন্ধ্যেবেলায় যে মানে জঙ্গলের ভিতরে খুঁটিয়ে দেখবেন যে কোথায় কি ফিলিং হয়েছে কি না হয়েছে, এবং লিড পাওয়া যায় যে কারা করেছেন। তো গ্রামের দিকে আমরা একটা স্ক্যানিং করে নিচ্ছি, করে যা উপযুক্ত ব্যবস্থা সেটা আমরা নেব। এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে নজর রাখবো। বিষ্ণুপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, পার্টি অফিসে ঢুকতে বাধা জেলা সম্পাদককে বাধা, সাংসদের রক্ষীদের বাধা দেওয়ার অভিযোগে তুমুল বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। हमारा ये मालूम ना, ठीक है। उसने बोला हमको नहीं भेजना, आपको बोल दिया पानी लेंगे, तो फिर क्यों बोल रहे? आप सोच ली, समझ लीजिए क्या बोल रहे हैं। কমিটিতে আছে এমপি যারা ফোর্স হচ্ছেন তারা কোন কারণে আমাকে আটকাচ্ছেন, এমপি নির্দেশে হয়তো আমাকে আটকে দিচ্ছেন। আমি ফোর্সদের প্রশ্ন করলাম, যেটা এমপির কোনো ব্যক্তিগত অফিস নয় বা এমপির বাড়ি নয়, তা সত্ত্বেও কেন আটকে দিচ্ছেন সেটা ওনারা ভালো বলতে পারবেন। তো আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমি রাজ্যকে জানাবো। আমাকে এমপি সাহেবের যিনি ব্যক্তিগত ফোর্স হচ্ছে তারা আমাকে ঢুকতে দিল না। আমি জানতে চাইলাম কেন ঢুকতে দেওয়া হবে না। এটা তো এমপি সাহেবের ব্যক্তি কোনো প্রপার্টি নয় বা অফিসও নয়। আমার মনে হয় এমপির নির্দেশেই আমাকে আজকে পার্টি অফিসে ঢুকতে দেওয়া হলো না। আমাকে শোকজ করার কারণ ছিল, দীর্ঘদিন ধরে যারা জনতা পার্টির ঝান্ডা কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছে, কেস খেয়েছে, মার খেয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অবহেলিত হয়েছে, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে।